এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো অনেক দিন পর আজকে আবার তোমাদের রেলের গ্রুপ ডির জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে আসছি। দেখো, তোমাদের যে অনগোয়িং পরীক্ষাটা চলছে, তো সেখান থেকে কিছু ইনফরমেশনের পারপাসে কিন্তু এই যে জেনারেল সায়েন্সের যে ভিডিওটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো তোমাদের কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে, তো সায়েন্সের অঙ্ক কিন্তু তোমাদের একদমই আসছে না। তার পরিবর্তে কিন্তু তোমাদের সায়েন্সের যে কনসেপচুয়াল কোশ্চেন, সেই কনসেপচুয়াল কোশ্চেনগুলো কিন্তু আসছে। কোশ্চেনের লেভেলগুলো কিন্তু যথেষ্ট ভালো আসছে, মানে খুব কিন্তু একেবারে একদম হাই লেভেলের কোশ্চেনও আসছে না, প্লাস যে একদম কমা লেভেলের কোশ্চেন সেরকমও কিন্তু আসছে না। তো যেরকমটা কোশ্চেন পরীক্ষায় আসছে, অ্যাকর্ডিং টু স্টুডেন্টস যারা পরীক্ষা দিতে গেছিলো তাদের কাছ থেকে শোনার পর মনে হলো এই রকম ভিডিও তোমাদের করে দেওয়া প্রয়োজন, তাহলে তোমাদের পরীক্ষায় সায়েন্সের যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা এখান থেকে কমন পাবে। তাহলে চলো শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে একটি বস্তু সমবেগে বৃত্তাকার পথে চললে কোন রাশি অপরিবর্তিত থাকে। দেখো, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু একটা অনগোয়িং কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু একজন স্টুডেন্টই পাঠিয়েছে আমাকে, যে এই যে কোশ্চেনটা, যে একটি বস্তু যদি সমবেগে বৃত্তাকার পথে চলতে থাকে তাহলে কোন রাশি অপরিবর্তিত থাকে, ঠিক আছে। তো দেখো, এক্ষেত্রে কিন্তু দেখো সমবেগ বলেছে মানে কি, মানে কোনো একটা বস্তু আছে তার কিন্তু বেগ যেটা আছে সেই বেগ কিন্তু সমান, আর সে কেমনভাবে চলছে, সে কিন্তু বৃত্তাকার পথে চলছে, ঠিক আছে। তো এক্ষেত্রে তার কি সমান হবে, তো মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু তার যে গতিশক্তি আছে, অর্থাৎ যে কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জি কিন্তু কী হবে না, কাইনেটিক এনার্জি কিন্তু অপরিবর্তিত থাকবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা কী হয়ে থাকে, কাইনেটিক এনার্জির ফর্মুলা কিন্তু হয়ে থাকে 1/2 mv²। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 2 নাম্বার কোশ্চেন কী বলেছে দেখো, যে কোন অবস্থায় কাজ শূন্য কিন্তু বল শূন্য নয়, ঠিক আছে। দেখো, কোন অবস্থায় কি বলেছে, কোন অবস্থায় কোনো একটা বস্তুর কাজ শূন্য হতে পারে, মানে কোনো একটা বস্তুর যে ওয়ার্ক আছে সেই ওয়ার্ক কী হতে পারে না, সেই ওয়ার্ক কিন্তু জিরো হতে পারে, কিন্তু তার যে মানে তার যে বস্তুর যে বল যেটা, মানে ফোর্স যেটা, সেই ফোর্স কিন্তু জিরো হয় না, ঠিক আছে। ফোর্স কিন্তু জিরো হয় না। তো এটা কোন অবস্থা হতে পারে, বল এবং সরণের যদি সমদিশা হয় সেদিকে, বল এবং সরণ যদি বিপরীত দিকে হয় সরি সেই দিকে, নাকি বল এবং সরণ লম্বলম্বিভাবে থাকে সেই দিকে, নাকি সরণ নেই। দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আর এই যে কোশ্চেনটা আছে, দেখো আমি কিন্তু তোমাদের আগেও এরকম কোশ্চেন করিয়েছি। তো দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু যদি আমরা এক্সপ্লেনেশন করি, মনে করো এখানে কোনো একটা বস্তু আছে, তার উপরে যদি একদম 90 ডিগ্রিতে আমরা কোনোরকমভাবে ফোর্স দিই, মনে করো আমরা 100 নিউটন ফোর্সই দিচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনোরকম স্থান পরিবর্তন হচ্ছে না বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু কী হবে, সেক্ষেত্রে কিন্তু এই যে মানে পুরো ব্যাপারটার যে নেট যে কাজ বা নেট যে ওয়ার্ক সেটা কিন্তু জিরো হয়ে যাবে, বা ওয়ার্ক কিন্তু জিরো হবে। তো একমাত্র এই কন্ডিশনে কিন্তু এটা সম্ভব। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 3 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে একটি উত্তল লেন্সে বস্তুকে যদি 2f এ রাখি, আমরা কোনো একটি উত্তল লেন্স আছে সেখানে যদি বস্তুটাকে আমরা 2f এর বাইরে রাখি তাহলে চিত্রটা কেমন হবে, কাল্পনিক সোজা হবে, বাস্তব উল্টো ক্ষুদ্র হবে, বাস্তব উল্টো সমান হবে, নাকি কাল্পনিক এবং বড় হবে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা বাস্তব হবে, উল্টো হবে, আর কিন্তু ক্ষুদ্র বা ডিমিনিশড হবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে তাপমাত্রা ধ্রুব রেখে গ্যাসের গ্যাসের আয়তন অর্ধেক করলে চাপ কেমন হবে, অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, নাকি 4 গুণ হবে, ঠিক আছে। তো দেখো, এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু কী হবে, এক্ষেত্রে কিন্তু এটা দ্বিগুণ হবে, ঠিক আছে। দেখো অ্যান্সারে কী বলছে, অ্যান্সারে কিন্তু বলছে এটা কিন্তু তোমার হচ্ছে বয়েলস ল, ঠিক আছে। অনেক সময় কিন্তু এরকম কোশ্চেনও দিয়ে দেয় যে বয়েলসের যে সূত্র আছে সেই বয়েলের সূত্রে কোনটা ধ্রুবক, তো মনে রাখতে হবে বয়েলের সূত্রে কিন্তু যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার কিন্তু ধ্রুবকের মতো কাজ করে, ঠিক আছে। আর যে চার্লসের সূত্র আছে গ্যাসের ক্ষেত্রে, চার্লসের সূত্রে কিন্তু যে চাপ বা প্রেশার থাকে সেটা কিন্তু ধ্রুবকের মতো কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে আজকের 5 নাম্বার কোশ্চেন, যে বৈদ্যুতিক ক্ষমতার প্রকৃত সংজ্ঞা কী। তো ক্ষমতা মানে আমরা প্রত্যেকে জানি, ক্ষমতা মানে কি, দেখো ক্ষমতা কিন্তু হচ্ছে যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি পাওয়ার, ঠিক আছে। তো পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে, তো মনে রাখতে হবে পাওয়ার ইকুয়ালস টু কিন্তু হচ্ছে কাজ বাই সময় হয়ে থাকে, ঠিক আছে, বা ওয়ার্ক ডান বাই টাইম হয়ে থাকে, বা এটাকে আমরা W/T কিন্তু বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 6 নাম্বার কোশ্চেন, যে শব্দ তরঙ্গের বেগ সর্বাধিক কোথায় হয়, গ্যাসে হয়, তরলে হয়, নাকি কঠিনে হয়। তো এরকম কনসেপচুয়াল কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 7 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে এসি প্রবাহে গড় মান শূন্য হওয়ার কারণ কি, শক্তি শূন্য হয়, তাপ উৎপন্ন হয় না, দিক পরিবর্তন হয়, নাকি RMS মান শূন্য হয়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দিক পরিবর্তনের জন্য কি হয়, এসি কারেন্টের কিন্তু যে গড় মান সেটা কি হয়, সেটা কিন্তু 0 হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে
আজকের 8 নাম্বার কোশ্চেন, যে চুম্বকত্বের মূল কারণ কি, মূল যে কারণ সেটা কি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের স্পিন নাকি হচ্ছে নিউক্লিয়াস। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো আমরা অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সার কী বলছে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে ইলেকট্রনের স্পিন, সেটার জন্য কিন্তু কী হয়, সেটার জন্যই কিন্তু চুম্বকের মধ্যে যে ম্যাগনেটিজম যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 9 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে তড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে কোনটি ভুল, মাধ্যমের প্রয়োজন নেই, অনুদৈর্ঘ্য, আলো এর অন্তর্ভুক্ত নাকি বেগ শূন্য সর্বাধিক হয়ে থাকে। দেখো তড়িৎ চুম্বক যে তরঙ্গ আছে সেটার ক্ষেত্রে কোনটা ভুল, সেটা কিন্তু এটা ভুল, যে এটা কিন্তু অনুদৈর্ঘ্য বা লংডিটিউডনাল, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনগুলো হয়ে থাকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু এক্স রে হয়ে থাকে, তারপরে যে নর্মাল যে লাইট থাকে সানলাইট, সেই লাইট হয়ে থাকে। আর যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা কিন্তু কোনটা হয়ে থাকে, এটা কিন্তু সাউন্ড হয়ে থাকে, যেটাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভও কিন্তু বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা দেখায় না, ঠিক আছে। তো এর মধ্যে দেখো কী বলেছে, যে কোনো যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা দেখায় না। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গ্লুকোজ। গ্লুকোজ কিন্তু যে জলীয় দ্রবণগুলো আছে সেখানে কিন্তু কোনো রকম বিদ্যুৎ পরিবাহিতা দেখায় না। আর গ্লুকোজের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা কি, তো গ্লুকোজের ফর্মুলা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 11তম কোশ্চেন, যে জারণ ও হ্রাস একই সাথে যে ঘটে সেই বিক্রিয়াকে কী বলা হয়, নিউট্রালাইজেশন বলে, ডিসপ্লেসমেন্ট বলে হয়, রেডক্স বলা হয় নাকি হচ্ছে ইলেকট্রোলাইসিস বলা হয়। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে হ্রাস মানে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, এক্ষেত্রে কিন্তু হচ্ছে জারণ এবং বিজারণ দুটো একসাথে যে প্রক্রিয়ায় ঘটে, তো সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু রেডক্স রিয়াকশন বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা রেডক্স মানে কি, রেডক্স মানে দেখো এখান থেকে কিন্তু রিডাকশন আর এখান থেকে হচ্ছে অক্সিডেশন, এখান থেকে এইটুকু আর এটাকে নিয়ে কিন্তু এই রেডক্সটা বানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে একই মৌলের ভিন্ন ভৌত গুণ কিন্তু রাসায়নিক গুণ একই, এটি কিসের মধ্যে পড়ে, আইসোমেরিজমের মধ্যে পড়ে, তারপর অ্যালোট্রপির মধ্যে পড়ে, আইসোট্রপির মধ্যে পড়ে নাকি পলিমেরিজমের মধ্যে পড়ে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটাকে কিন্তু অ্যালোট্রপি বলা হয়ে থাকে, যেটা কিন্তু কার্বনের আছে, ঠিক আছে। কার্বনের কিন্তু সবথেকে ভালো অ্যালোট্রপি পর্যবেক্ষণ করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পিএইচ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে দ্রবণ সম্পর্কে কোনটা সঠিক। দেখো এই যে কোশ্চেন টাইপ যেটা আছে, এরকম কিন্তু তোমার হচ্ছে স্টেটমেন্ট বেস যে কোশ্চেনগুলো আছে, তো সেরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসছে। এক একজনের শিফটে কিন্তু স্টেটমেন্ট বেস যে কোশ্চেন, সেখান থেকে কিন্তু সায়েন্সের ওপরে মোট 5টা 6টা করে কিন্তু এরকম স্টেটমেন্ট বেস কোশ্চেন আসছে, তো সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো পিএইচ সমান সমান যদি 1 হয় তাহলে দ্রবণ সম্পর্কে কোনটা ঠিক, আমরা জানি যে পিএইচের মান যদি 7-এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা কী হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা বেসিক হয়ে যায়। আর যদি 7-এর সমান হয় সেটাকে আমরা প্রশমিত বলি, আর যদি কোনো কারণে 7-এর কম হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে কিন্তু আমরা অ্যাসিডিক বলি। তো এক্ষেত্রে কিন্তু কী হবে, এক্ষেত্রে কিন্তু যত আমরা 0-র কাছাকাছি যাব তত কিন্তু সেটা কী হবে, তত কিন্তু সেটা শক্তিশালী অ্যাসিডিক হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে কোনটি সবথেকে শক্তিশালী জারক, ঠিক আছে। এর জন্য তোমাকে অপশন ফলো করতে হবে। কি কি বলেছে দেখো, অক্সিজেন বলেছে, Cl2 বলেছে, KMnO4 বলেছে, আর কিন্তু বলেছে H2O2। তো সঠিক অ্যান্সার কী হবে, এক্ষেত্রে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে, অর্থাৎ KMnO4 যেটা আছে, এটাই কিন্তু এদের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী, যেটাকে আমরা অক্সিডাইজিং এজেন্ট বলি, ঠিক আছে, সেই অক্সিডাইজিং এজেন্ট বা জারক। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম কোশ্চেন, যে স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম যোগ করা হয় কিসের জন্য, শক্তি বাড়াতে, তারপরে হচ্ছে যেটা আমরা বলে থাকি যে রাস্টিং, সে রাস্টিং রোধ করতে, রং বদলাতে নাকি পরিবাহিতা বাড়াতে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কোনো কারণে যাতে রাস্টিং না হয়, ঠিক আছে, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি মরিচা, ঠিক আছে। মরিচা ধরার হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 16তম কোশ্চেন, যে মূল ধারণা সরাসরি সম্পর্কিত কিসের সাথে, ভরের সাথে, কণার সংখ্যার সাথে, মানে যে কণাগুলো থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন তার কথা বলছে, আয়তনের সাথে নাকি ঘনত্বের সাথে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে কণার সংখ্যার সাথে, ঠিক আছে, যে নাম্বার থাকে তার উপরে কিন্তু এটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 17তম কোশ্চেন, যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড, এটাকে কি বলা হয়, এটা কিন্তু আরেকটা নামও আছে, সেটাকে কিন্তু বলা হয় অ্যামফোটারিক অক্সাইড, ঠিক আছে। তো নিচের কোনটা অ্যামফোটারিক অক্সাইডের মতো কাজ করে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে Al2O3, ঠিক আছে, Al2O3 যেটা আছে সেটা কিন্তু অ্যামফোটারিক অক্সাইডের মতো কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন বায়োলজি থেকে, যে সালোক সংশ্লেষের নির্গত অক্সিজেন গ্যাসটা কোথার থেকে আসে, মানে যে সালোক সংশ্লেষের যে প্রক্রিয়াটা আছে, আমরা জানি সালোক সংশ্লেষের প্রক্রিয়া কোনটা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে 6CO2 থাকে, তারপর কি হয়, তারপরে কিন্তু বাতাস থেকে কি করা হয়, এখান থেকে কিন্তু আমাদের যে
H2 আছে, সেই H2 কিন্তু গ্রহণ করা হয়, তারপরে কি হয় এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাই C6H12O6, ঠিক আছে। আর কি পাই, আর কিন্তু 6 অণু আমরা এক্ষেত্রে জল পেয়ে যাই, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়াটা আছে এক্ষেত্রে যে অক্সিজেন গ্যাস যেটা নির্গত হচ্ছে, তো সেটা কিসের থেকে আসে, CO2 থেকে, গ্লুকোজ থেকে, জল থেকে নাকি বায়ু থেকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু CO2 থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এক্ষেত্রে এক সেকেন্ড একটু খেয়াল করবে। দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সারটা CO2 হবে না, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু জল থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যে H2O থাকছে সেই H2O থেকে কিন্তু এই অক্সিজেন গ্যাসটা পাওয়া যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোথায়? কিডনিতে, যকৃতে, ফুসফুসে নাকি অগ্নাশয়ে? তো সঠিক অ্যান্সার কী হবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইউরিয়া কিন্তু কোথায় তৈরি হয়, ইউরিয়া কিন্তু লিভারেই তৈরি হয়ে থাকে, ঠিক আছে। ইউরিয়ার সংকেত কি, ইউরিয়ার সংকেত কিন্তু হচ্ছে CnH2n, ঠিক আছে। এটা কিন্তু কি, এটা কিন্তু হচ্ছে যে আমাদের যে ইউরিয়া থাকে তার কিন্তু সংকেত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 20 নম্বর কোশ্চেন, যে ডিএনএতে কোনটা থাকে না, কোন নাইট্রোজেন বেসটা থাকে না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন নাকি ইউরাসিল? তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো অ্যাডেনিনে কিন্তু কি থাকে না, এক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এক্ষেত্রে কিন্তু ডিএনএর ক্ষেত্রে কিন্তু যেটা ইউরাসিল সেটা কিন্তু থাকে না, এটা কিন্তু আরএনএর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, যে রক্তচাপ বেশি হয় কখন? হৃৎপিণ্ড শিথিল হলে, হৃৎপিণ্ড সংকুচিত হলে, শ্বাস গ্রহণ করলে নাকি শ্বাস ত্যাগ করলে? তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হৃৎপিণ্ড সংকুচিত হলে কি হয়, হৃৎপিণ্ড সংকুচিত হলে কিন্তু যে চাপটা আছে সেই চাপটা কিন্তু বৃদ্ধি পায়, যেটাকে আমরা সিস্টোল ডায়াস্টোল বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন, যে মানবদেহের সবথেকে বড় কোষ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মানবদেহের সবথেকে যেটা বড় কোষ সেটা কিন্তু হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে বড় কোষ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে এনজাইম কাজ করে না, কাজ না করার প্রধান কারণ কি? ঠিক আছে, আলো, ভুল পিএইচ, অক্সিজেন নাকি জল? তো দেখো এক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভুল পিএইচ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে নিচের কোনটি হরমোন নয়, ইনসুলিন, অ্যাড্রিনালিন, পেপসিন নাকি থাইরক্সিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পেপসিন, ঠিক আছে। এটা কিন্তু কোনো রকম হরমোন নয়, এটা কি, এটা কিন্তু হচ্ছে একটা উৎসেচক, ঠিক আছে, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি এনজাইম। তো এটা কিন্তু হচ্ছে একটা এনজাইম। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে বংশগত বৈশিষ্ট্য সরাসরি বহন করে কোনটা? ক্রোমোজোম, জিন, ডিএনএ নাকি আরএনএ? তো সঠিক অ্যান্সার কী হবে, তো আমরা প্রত্যেকেই জানি যে হেরিডিটির যে ইউনিট হয়ে থাকে, হেরিডিটির যে ইউনিট হয়ে থাকে সেটা কিন্তু জিনকেই বলা হয়, তো জিনকেই কিন্তু বলা হয় বংশগতির ধারক এবং বাহক। তো আজকে 25টা কোশ্চেন রেখেছি, এরকমভাবে কিন্তু প্রত্যেক দিন 25টা কোশ্চেন, যেটা কিন্তু তোমাদের এইবারের যে এক্সাম প্যাটার্ন যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রিভিয়াস ইয়ারের এক্সাম যেটা 2018 আর 2022-এ হয়েছিল সেটার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, লেভেলটাকে কিন্তু যথেষ্টই কমানো হয়েছে। এই বছরের যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু যথেষ্ট মডারেট এবং সিম্পল কোশ্চেন বলে আমার মনে হয়, আর কনসেপচুয়াল কোশ্চেন। তো যতদিন কিন্তু তোমাদের পরীক্ষা চলবে এরকমভাবে কিন্তু এই ক্লাসগুলো করানো হবে, এইরকম টাইপে যেরকম কোশ্চেন কিন্তু আসছে পরীক্ষাতে সেরকম প্যাটার্নেই কিন্তু করানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।